ভ্যালেন্টাইন্স ডে একটু ওভাররেটেড মনে হয় না ব্যাপারটা? একটা সময় ছিল যখন আমি একজনের বাড়ির সামনে প্রায় বছর 3 দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, সে প্রচুর ফোন করতো। আমি ভীষণ রাধাকৃষ্ণের ভক্ত, তো প্রেম বললেই আমার রাধাকৃষ্ণের ছবিটা চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু কৃষ্ণর মতো একটা বয়ফ্রেন্ড কি তোমার চাই? হলে ভালো হয়, যার প্রচুর গোপী থাকবে। সেটা তখন ছিল, এখন আর থাকবে না। মানুষের বাংলা সিনেমা দেখতে যাচ্ছে, সিক্রেট গেমস দেখে পুরো ভারতবর্ষ পাগল হয়ে গেছিল। সেই সিক্রেট গেমস এর মেকার বলছে আমার করাটা ভুল হয়ে গেছিল, কারণ আমি টেলিভিশনে দর্শক পাচ্ছিলাম না। যখন ছবি তুলতে আসেন সবাই, দুজন মিলে হাতটা ধরছে যে আমি ওদের সঙ্গে নিয়ে চলে যাচ্ছি আমাকে। টাকা কথা স্থির হয় যে এই টাকায় কাজ করবো, এইবার আমাকে মাসে ওই টাকাটাই আসবে আমার কাছে। তো আমার এই নয় যে একটু ভালো অভিনয় করলে বোনাস আছে। নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। আর আজকে আমরা শুধুই ভালোবাসার কথা বলবো, কারণ সঙ্গে আছে ভালোবাসার জুটি সাহেব এবং সুস্মিতা। ঠিক বললাম তো? ইন্ট্রোটা ঠিক ছিল তো? হ্যাঁ, ভালোবাসার জুটি তো বটেই আমরা। হ্যাঁ। অ্যাবসলিউটলি, মানুষের এত ভালোবাসা আমাদের প্রতি। আর অন্য অর্থটা, আর একটা অর্থ? আর কোনো অর্থ তুমি খুঁজে পাচ্ছি না। ভালোবাসার তো একটাই অর্থ হয়। হ্যাঁ, ভাবা যায় না। আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করব, থিয়েটার। সাহেব এবং সুস্মিতা এখন কিন্তু থিয়েটারে মজে রয়েছেন, তাই তো? একদমই তাই। তোমরা নিজেদের মতো করে বলো, থিয়েটারটা সুস্মিতাকে দিয়ে শুরু করব, কারণ ওর প্রথম থিয়েটার। তুমি শুরু করো। প্রথম থিয়েটার, যেহেতু আমি ভীষণ নার্ভাস ছিলাম, সবাই ভীষণ সাহায্য করেছে। অবন্তীদি আমাদের ডিরেক্টর ভীষণ শিখিয়েছে আমাকে, এখনো শিখছি। প্রথম একটা শো হয়েছে না, আরো 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 অনেক ভালো করতে হবে, আরো অনেক কিছু শিখতে হবে। কিন্তু আমার খুব ভালো লেগেছে থিয়েটারটা করে। সেটার একটা অন্যরকম একটা আলাদা মজা আছে। লাইভ পারফর্ম করা সবার সামনে, সেটা আমার প্রথম। মানে এই অভিনয় করা মঞ্চে, সেটা প্রথম। সবাই বসে আছে সামনে, আমি তো প্রথমে বলেছি এই বাহ, কাউকে দেখা যাচ্ছে না, এমন সুন্দর লাইট করেছো। আমি খুব খুশি হয়েছি তাতে যে কাউকে আমি দেখতে পাবো না, আমি নিজের মতো অভিনয়টা করব। তো না, বেশ মজা, আমার ভীষণ ভালো লেগেছে। আমরা নাইট রিহার্সালও করেছি, সেটাও একটা অন্যরকম মজা পেয়েছি। আমি পুরো বিষয়টা ভীষণ আমার ভালো লেগেছে। ভয় লাগছিল? হ্যাঁ, ভীষণ। এই যে বললাম, প্রথমে আমি ভীষণ নার্ভাস ছিলাম। শো শেষ হয়ে যাওয়ার পরেও আমি নার্ভাস ছিলাম যে কি কতটা কি করতে পারলাম না পারলাম। তো আবার যখন পরের শো এর আগে আবার আরো নার্ভাস হয়ে যাব তখনও। সাহেব, তো থিয়েটার দীর্ঘদিন ধরে তুমি থিয়েটার করছো, তাও একটা নতুন প্রোডাকশন যখন তৈরি হয় সেটার একটা অন্যরকম উত্তেজনা কাজ করে। এবং সুস্মিতার সঙ্গে প্রথম কাজ থিয়েটারে, পুরো এক্সপেরিয়েন্সটা একটু বলো। দেখো, থিয়েটারটা আমার খুব ভালোবাসার একটা জায়গা। হ্যাঁ, মানে আমার প্রথম থিয়েটারে আসা কমলেশ্বরদার হাত ধরে 2013 বা 14 হবে। তখন থেকে আমি থিয়েটার করছি। আমি কমলদাকে বলেছি যে কমলদা, যদি কখনো থিয়েটার করার সুযোগ পাই, আমি খুব করতে চাই থিয়েটার। মানে একটা ইনস্টিটিউশন, তো ওখানে একটা শেখার বিশাল জায়গা থাকে, এবং ওই প্র্যাকটিস মেক্স পারফেক্ট। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার সবসময় মনে হতো এটা। তাই থিয়েটারে বারবার আমি ফিরে যাই যখনই অবসর সময় পাই। মানে যেহেতু আমরা টেলিভিশন করছি, টানা 2 বছর থিয়েটার করতেই পারিনি। দলের সঙ্গে যুক্ত থাকলে, আমাদের দলের নাম বেহালা বাতায়ন, বেহালা বাতায়নের সঙ্গে যুক্ত থাকলেও আমি থিয়েটারে অংশগ্রহণ করতে পারি। কিন্তু যেই মুহূর্তে আমাদের শোটা শেষ হয়েছে, আমার তার আগে থেকেই প্ল্যানিং ছিল শেষ হবে, আমি সঙ্গে সঙ্গে থিয়েটারে ঢুকে যাবো। তার আরেকটা কারণ হচ্ছে যে ওই যেটা বললাম, যে প্র্যাকটিসের মধ্যে থাকা, নিজেকে সবসময় আরো কি করে বেটার করতে পারি, কি করে আরো ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি, আরো কি শিখতে পারি। এবং তার উপর এরকম একটা নাটক সিরাজ, এবং তো সিরাজের ক্যারেক্টারটা এরকম একটা আইকনিক একজন ক্যারেক্টার, এবং রক্ত মাংসের সত্যি মানুষ ছিলেন এরকম। মানে তাকে নিয়ে যত রকম খারাপ কথাও রয়েছে, কুৎসাও রয়েছে, তাকে নিয়ে আবার ভালো জিনিসও রয়েছে। ব্রিটিশদের আগেন্সে রুখে দাঁড়ানোর ক্ষমতাও তার মধ্যে ছিল, বিশাল যোদ্ধা ছিলেন। তো এই এত কিছু নিয়ে একটা রক্ত মাংসের যে ক্যারেক্টারটা আমরা হিস্ট্রিতে পড়ে এসেছি, বইয়ের পাতায় পড়ে এসেছি, তাকে প্রাণ দেওয়া, সেটা একটা মানে আলাদা থ্রিল আমার কাছে, এবং চ্যালেঞ্জও বটে। তোমার অভিজ্ঞ চোখে সুস্মিতার পারফরমেন্স কে কি বলবে? মানে ওর প্রথম থিয়েটার, যেহেতু তুমি কি রকম ওকে পারফর্ম করতে দেখলে? 10-এ 8 দেবো আমি ওকে। 2 নম্বর কেটে নেবো হচ্ছে, 1 নম্বর কাটবো হচ্ছে একটু প্র্যাকটিস কম করেছে, আর 1 নম্বর কাটবো হচ্ছে যে স্কোপ ফর ইমপ্রুভমেন্ট সবসময় থাকে, সেই জন্য। পরের বার 1 নম্বর তো নিয়েই নেব, আরেক নম্বর থাকবে ইমপ্রুভমেন্টের জন্য। তোমরা থিয়েটার করলে কিরকম অডিয়েন্স পেলে? দেখতে আসছেন মানুষ? থিয়েটারে তো একটা ডেডিকেটেড অডিয়েন্স থাকে, এবং কিছু কিছু থিয়েটার হলস রয়েছে যেগুলোর একটা ডেডিকেটেড অডিয়েন্স থাকে। যেমন একাডেমিতে করলে তার একটা নির্দিষ্ট দর্শক রয়েছে, জিডি বিড়লা সভাঘরের ক্ষেত্রেও তাই।
কারণ ওখানে টিকিট প্রাইসিংটা একটু আলাদা বলে যেই ধরনের মানুষ আমরা সাধারণত থিয়েটারে দেখে থাকি তাদের থেকে কিন্তু অন্য ক্যাটাগরির দর্শকরা কিন্তু থিয়েটার দেখতে এসেছিলেন। কিন্তু সামগ্রিক ইন্ডাস্ট্রির অবস্থাটা কি রকম? সত্যি কি মানে প্রফিটের জায়গায় রয়েছে বাংলা ইন্ডাস্ট্রি? দেখো, there's ups and downs in any business, মানে সেটাকে আমার মনে হয় না যে ভীষণ ভেঙে পড়ার বা ভীষণ মানে উদাসীন হয়ে পড়া দরকার সেই ব্যাপারটা নেই। there's ups and downs in every business. তুমি দেখো, যদি ওটিটি দেখো, যেই ওটিটি নিয়ে এত বুম গত বছরের আগের বছর there was a 14% decline in the viewership of OTT সাবস্ক্রিপশনের দিক থেকে আমি বলছি। গত বছর there was another 14% decline, যেখানে আজকে নেটফ্লিক্সের ওনারকে বলতে হচ্ছে যে সিক্রেট গেম করাটা আমাদের ভুল হয়েছিল। এত বড় একটা কথা বলছে, যেই সিক্রেট গেমস দেখে পুরো ভারতবর্ষ পাগল হয়ে গেছিল, সেই সিক্রেট গেমস এর মেকার বলছে আমার করাটা ভুল হয়ে গেছিল কারণ আমি টেলিভিশনে দর্শক পাচ্ছিলাম না দেখার জন্য। সো ইটস এ বিজনেস মডেল, বলে দ্য বিগার ইউ আর দ্য হার্ডার ইউ ফল। হ্যাঁ, তো আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু we were doing such big films, such hit films, যে এখন একটু সময় খারাপ যাচ্ছে, হয়তো যাচ্ছে, কিন্তু এটা নিয়ে ভেঙে পড়ার কোনো দরকার নেই। আই এম ভেরি শিওর যে মানে উইথ দ্য কাইন্ড অফ অ্যাপ্রোচ দ্যাট দি অ্যাক্টরস আর হ্যাভিং নাও, এখন কিন্তু আর মানে শুধুমাত্র স্টারডম বা শুধু, এখন দ্য বিগেস্ট স্টার্স আর অলসো গোয়িং ফর অ্যাক্টিং ওরিয়েন্টেড ফিল্মস, স্টোরি ওরিয়েন্টেড ফিল্মস, গল্প ওরিয়েন্টেড ফিল্মস। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে there's always this ray of hope যে there's something good is going to happen in the future. টেলিভিশনের অডিয়েন্স খুব ইম্পর্টেন্ট একটা তুমি কথা বললে, এবং তোমাদের কথার কথা তো কথা শেষে যাওয়ার পরেও চলছে। সত্যি অফুরন্ত ভালোবাসা, মানে এটা আশীর্বাদ আমার মনে হয়, সেরকম ভাবে তোমরাও দেখবে। তো টেলিভিশন নিয়ে তোমাদের কি ভাবনা, মানে যারা তোমাদের মিস করছেন টেলিভিশনে, কিচ্ছু কবে কি অফার আছে তো নিশ্চয়ই? হ্যাঁ, অফার্স তো আসছে, বাট এটাও ঠিক যে যেহেতু আমরা কথার মতো সিরিয়াল করে জাস্ট শেষ করেছি, তার রেশটা এখনো রয়েছে। তো আমরাও একটু ভেবেচিন্তেই আর কি পা বাড়াচ্ছি যে গল্পটা খুব ভালো হতে হবে, চরিত্রগুলোও সেরকম হতে হবে। এবার দেখো, একটা ইনিশিয়াল গল্প নিয়ে টেলিভিশনের শো শুরু হয়, হ্যাঁ, চেঞ্জ হয়ে যায়, তারপর তো সেটা পছন্দ না হলে আবার চেঞ্জ হতে থাকে, সঙ্গে সঙ্গে তার মেটামরফোসিস হয় একটা তার মধ্যে। তো সেটাই আমরা একটু ওয়েট করে দেখছি যে সামথিং গুড। প্ল্যান কি জুটিতেই ফিরবে আবার? নট নেসেসারিলি, সেরকম কোনো আমরা ভালো হলে, চরিত্র ভালো হলে, এখন ও যদি কালকে একটা ভালো চরিত্র পায়, খুব উমেন সেন্ট্রিক কোনো একটা গল্প, বা ধরো কোন হাটকে চরিত্র পেয়েছে, তাহলে কি বলবো যে না আমরা একসঙ্গে জুটি হিসেবেই আসবো বলে করবো? তা কখনোই নয়। টেলিভিশন মিস করছো সুস্মিতা? কারণ টেলিভিশন তোমার ক্যারিয়ারের সিংহভাগ, এখনো অবধি যতটা ক্যারিয়ার তোমার একদমই তার বেশিরভাগটাই টেলিভিশন। সো সেই মিস করার সুযোগ পাইনি, কারণ শেষ হওয়ার পরেই আমরা থিয়েটার নিয়ে প্ল্যানিং করেছি, থিয়েটার করেছি, আবার রিহার্সাল শুরু করব, তারপরে একটা ওটিটি করছি, সেটাও আমার প্রথম। তো মিস করার সুযোগ পাচ্ছি না, যেন না মিস না করতে হয়। এবার এখনো অডিয়েন্স ফিডব্যাকটা কি রকম? আবার তোমাদের একসঙ্গে দেখতে চাই, এটা তো বহু মানুষ, সে তো অবশ্যই দর্শক সত্যি আবার দেখতে চান। আমাদের এই ভালোবাসাটাই তো মানে আমাদের কাছে বড় পাওনা একটা, যে দর্শক এক কথা শেষ হওয়ার পরেও আমাদের এতটা ভালোবাসা দিচ্ছেন, তাদের কাছে তো ভালো কাজ নিয়ে ফিরতেই হবে। না, এটা অনেকেই বলেছিল যে ঠিক আছে, এতটা ক্যারিড অ্যাওয়ে হয়ে যাওয়ার কোনো ব্যাপার না, তো সিরিয়াল শেষ হয়ে গেলে পরে আবার দর্শকের মন থেকে আস্তে আস্তে তোমরা একটু আবছা হয়ে যাবে, নতুন জুটি আসবে তাদের জীবনে নতুন হিরো হিরোইন আসবে, নতুন গল্প আসবে, তখন কিন্তু সেটা কিন্তু হলো না আর কি। মানে এখনো যে ধরনের রেসপন্স, যে ধরনের ফিডব্যাক আমরা সোশ্যাল মিডিয়াতে পাই, বা যখন আমরা স্টেজ শো করতে যাই, এটা আমাদের জীবনে আরেকটা ভীষণ বড় এক্সাইটমেন্টের জায়গা, যে যখনই আমরা স্টেজ শো করতে যাই, হ্যাঁ, এখনো যেভাবে দর্শকরা আমাদেরকে ভালোবাসেন, এইটা আমাদের, তুমি যেটা বললে, সত্যি ইটস লাইক গডস গিফট। টেলিভিশনের গল্প যেহেতু খুব আলাদা গল্প এখনো অবধি তো হয় না, মানে মোটামুটি একটা ছকে বাঁধা গল্পে আমরা দেখি। তোমরা প্রজেক্ট যখন বেছে নেবে, নেক্সট প্রজেক্টটা তোমরা কি চাইছো? মানে একেবারে ডিফারেন্ট, যেটা বাংলায় কখনো হয়নি, এরকম কিছু চাইছো নাকি? সেরকম হলে তো খুবই ভালো, কিন্তু খুব ডিফারেন্ট আবার টেলিভিশনের দর্শক না অ্যাকসেপ্ট করতে চায় না। তাদের একটা সার্টেন টেন্ডেন্সি আছে, যেটা যে ধরনের কাজ তারা দেখতে পছন্দ করেন। হ্যাঁ, কারণ আমাকে এটাও ভাবতে হবে যে আমার টার্গেট অডিয়েন্স কারা, হ্যাঁ, সেটাও আমাকে ভাবতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে প্রজেক্ট চুজ করতে হবে। কারণ এত ভালো একটা শো হতো গানের ওপারে, বাট ইট ডিড নট গিভ নাম্বারস, বাট ইট ওয়াজ মানে সবার খুব পছন্দ, কিন্তু নাম্বারস আসছে না। খুব অদ্ভুত ব্যাপার। এরকম প্রচুর শো আছে যেগুলো জুটিগুলো হয়তো খুব ফেমাস, কিন্তু নাম্বারস সেই হিসেবে দিচ্ছে না।
তো তার একটা আলাদা মানে ইকুয়েশন রয়েছে, তো ওটা খুব একটা বড় ইকুয়েশন, সেটা আমরা একটা সম্পূর্ণভাবে বুঝিও না। তো আমার কাছে খুব ইম্পর্টেন্ট যেটা হয় যে রাইটার যিনি লিখছেন গল্পটা, চ্যানেল তো অফকোর্স আছেই, চ্যানেলদের বড় ব্যাপার আছে, এবং স্টারের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক, হ্যাঁ ঘরের মতনই সম্পর্ক হয়ে গেছে। এবং তারপরে হচ্ছে দ্য থার্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য প্রডিউসার, হাউ প্যাশনেট। আমার কাছে না ইঞ্জিন হ্যাজ টু বি ড্রিভেন বাই প্যাশন। কারণ আমরা ধর একটা টাকা কথা স্থির হয় যে এই টাকায় কাজ করব, এইবার আমাকে মাসে ওই টাকাটাই আসবে আমার কাছে। তো আমার এই নয় যে একটু ভালো অভিনয় করলে বোনাস আছে, এবার বেঙ্গল টপার হলে কিন্তু তুমি একটু শেয়ার পাবে, তাও হচ্ছে না। তো আমার কাছে ইট হ্যাজ টু বি প্যাশন ড্রিভেন। না এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে তুমি কি এরকম চাইছো? আমি তো চাই যে আমি বলছি যে মানে এটা মানে এখনো অবধি কেউ করেনি, বাট আই হ্যাভ রিয়েলি থট অ্যাবাউট ইট যে why not charge little less, যে I'll tell the producer যে I'll charge you less, say I'll charge you 60% of my money, হ্যাঁ, but every time my show is a Bengal topper you give me a bonus, you give me an incentive। তাতে কি আমার তো মনে হয় যে তাতে অ্যাক্টরদেরও ওই yeah why not, তাতে তো অ্যাক্টরদেরও ওই তাগিদটা থাকবে যে বস বেঙ্গল টপার হলে আমরাও আমাদের ইনসেন্টিভ ঢুকবে, যে আমরাও চলো ফুল এফর্ট দিই। এবার নাও মাই ওয়ার্ক ইন ইটসেলফ ইজ প্যাশন ড্রিভেন, তোমায় যেরকম বললাম। ভালো, এই বিজনেস মডেলটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ মানে এবার যাদের মনে হয় যে বলেন অনেকেই বলতে শুনেছি আরে এই তো যাচ্ছি আর কি সিরিয়াল করছি আর ঠিক আছে, এরকমও লোকে বলে। দ্য প্লেস ওয়্যার দে আর্ন ফ্রম, যেখান থেকে তারা ইনকাম করছে, তাদের ফ্যামিলি চলছে, তাদের বড় গাড়ি চড়ছেন তারা, তাকেই তারা খুব ছোট করে দেখেন যে আরে আবার ওই তো যাচ্ছি, যা হয় দাদা করছি চলে যাচ্ছে। হ্যাঁ কিন্তু somewhere I feel for these people this model is very good. The boss, you work hard, you get an incentive. True. Right na? And because the producer gets an incentive, যতবার বেঙ্গল টপার হয়, the producer gets some money from the channel. So if he makes a DJ boss stage, তুমি যার মানে তার চল 5% আমাকে দিলে, রাইট, একটা 5% তুমি আমাকে ইনসেন্টিভ দিলে, so then the dynamics stays very fluid আর কি আমার মনে হয়। প্রোডিউসার্স যারা শুনছেন ভেবে দেখবেন, এইটুকুই আমরা বলতে পারি। দুজন প্রোডিউসার অলরেডি চেঞ্জ করে দিয়েছে চ্যানেল, ডেঞ্জারাস কথাবার্তা বলছে, আমার ইনসেন্টিভ টাকা, আমার ইনসেন্টিভ বাদ আগে পরের শুধু সাইডের কথা ভাবিস না। আমি যেটা দিয়ে শুরু করলাম, ভালোবাসার জুটি, ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে আসছে। সুস্মিতা কি প্ল্যান? কোনো প্ল্যান নেই আমার, কোনোদিনই কোনো প্ল্যান ছিল না, এবারও কোনো প্ল্যান নেই। না মানে কোনো যদি তোমার ওয়ার্ক কমিটমেন্ট থাকে, কাজ তো থাকবে। হ্যাঁ সেটাই, কাজ থাকলে কাজ করবো ব্যাস। হ্যাঁ হয়তো মনে হয় কুয়েলি শুটিং শুরু হয়ে যাবে তখন। আচ্ছা, আর কোথাও কোনো প্ল্যানিং না? নাকি তুমি ক্যামেরা চলছে বলে বলছো না? না ভ্যালেন্টাইন্স ডে একটু ওভাররেটেড মনে হয় না ব্যাপারটা? কেন মনে হয় তোমার এটা? আমার তো মনে হয় যে ভীষণ ওভাররেটেড, যে একটা মানে যেই ইমোশনটা সারা বছর থাকা দরকার, সেটাকে একটা দিনে বেঁধে দিয়ে তার আগে পিছনে একটা কমার্শিয়াল একটা কমার্শিয়াল অ্যাসপেক্ট, তার আগে টেডি বিয়ার কিনে দিতে হচ্ছে, গোলাপ কিনে দিতে হচ্ছে, চকলেট কিনে দিতে হচ্ছে, হ্যাঁ ভীষণ দায়বদ্ধতার মধ্যে পড়ে যাচ্ছে মানুষ। এগুলো তোমায় করতে হচ্ছে? না আমি খুব একটা এগুলোতে বিশ্বাসী নই আসলে, মানে চকলেট, টেডি, রোজ এসব কিছুর চাপ নেই? আমার লাইফে এগুলো কোনো চাপ নেই, আই এম ভেরি চাপলেস দ্যাট ওয়ে। চাপলেস, ইয়েস ভেরি চাপলেস। তাহলে আমরা মানে সরস্বতী পুজো যেটা বাঙালি ভ্যালেন্টাইন্স, সেটা কি সেলিব্রেট করতে? তুমি দেখো একটা হচ্ছিল না, দুটো ভ্যালেন্টাইন্স ডে করেছো, আবার একটা অ্যাড করা হয়েছে যে একটা ফেব্রুয়ারিতে আছে, তাহলে 23শে জানুয়ারি তো কিছু নেই, তাই সরস্বতী, তাহলে ওটাকে ভ্যালেন্টাইন্স ডে করলো, বাঙালি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ তাহলে কিন্তু মে মাসে কি হবে না, ওখানে মে মাসে তো ঈদ আছে, ওটা মুসলিমদের ভ্যালেন্টাইন্স ডে। এইভাবে কেন ভাবো না? মানে আমি জাস্ট জিজ্ঞেস করছি, এটা একটা সেপারেট থট তো হতেই পারে। জন্মদিন, আমরা তো যে মানুষটির জন্মদিনে আমরা উইশ করছি, তাকে একটা গিফট পাঠাচ্ছি, তাকে তো সারা বছরই আমরা ভালোবাসি, কিন্তু একটা দিন তাকে স্পেশাল ফিল করানো। কিন্তু জন্ম তো একবারই হয়, এটাও তো সঠিক। ভালোবাসা তো একবার হয় না, ভালোবাসা তো অনেকবার হতে পারে, অনেক জোরের সাথে হতে পারে, হ্যাঁ অনেক সময়ের জন্য হতে পারে, আবার অল্প সময়ের জন্য হতে পারে, আবার কয়েক ঘন্টার জন্য হতে পারে। তো সেটা তো তুমি জন্মদিনের সাথে তুলনা করলে পারো না। সবকটা তোমার হয়েছে? কয়েক ঘন্টা, কয়েক দিন, না কয়েকজন? না এই যে চশমাটা পরেছি, খুব গুড ডিসিশন, ভেরি গুড ডিসিশন, চশমাটা পরে রয়েছে। মানে শুধু লাজু মেরি আঁখোं में सच्चाई देखो, मेरी आंखों में सच्चाई देखो। প্রেম ব্যাপারটাকে কিভাবে ডিফাইন করো? এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করলে। আমার তো মনে হয় যে প্রেমের ডেফিনেশনটা বয়সের সঙ্গে সঙ্গে খুব চেঞ্জ হয়। হ্যাঁ মানে একটা সময় ছিল যখন আমি সত্যি কথা বলতে একজনের বাড়ির সামনে প্রায় বছর 3 দাঁড়িয়ে থাকতাম, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমি দাঁড়িয়ে থাকতাম তাকে একবার দেখবো বলে।
সেটাও প্রেম ছিল। আবার এটাও প্রেম যে যাকে ভালোবাসছি শুধু সে নয়, তার পরিবারও আমার পরিবারের মতনই হয়ে গেছে, সেটাও আবার একটা প্রেম। তো প্রেমের ডেফিনিশনটা না সময়ের সময় পাল্টাতে থাকে মানুষের এখন কোন বয়সের সাথে। স্টেজে আছো তুমি? এখন কি দাঁড়িয়ে থাকা এখন স্টেজটা এখন পেরিয়ে আমার গেছে? মনে হয় না, এখন আর দাঁড়িয়ে থাকা স্টেজে এখন হতো না, শেষ, তাহলে শেষ, দাঁড়িয়ে থাকতে হতো না খুব একটা, তাহলে আমাকে মনে হয় না। এখন যে স্টেজে আছি সেখানে আমার মনে হয় এটা প্রেমটা অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং, এবং তার থেকেও বড় কথা হচ্ছে দ্য কাপল হ্যাজ টু ওয়ার্ক অ্যাজ আ কি বলবো, লাইক আ ফুললি ফাংশনিং ইঞ্জিন। নট এভরি ডে ওকে মানে 50% দিতে হবে, আমাকে 50% দিতে হবে, ইটস নট লাইক দ্যাট। There will be days when your partner is 30, you give 70. There will be days when you're 20, she has to give 80. There will be days when you're 0, she has to give 100. So I think it's like a well functioning engine, and it's more about stability, more about 1+1 theory. what is 1+1 theory? 1+1 2 না, 1+1 11. 1+1 এটা কোথায় কে এটা শুনেছি আমি। আর্যভট্ট বলেছে নাকি? হ্যাঁ, কে কোন অঙ্কে 1+1 11 এর কোন সিনেমা থেকে ঝেড়ে বললো? এটা শুনেছি, এটা ভিডিওতে দেখেছি। ওই ভিডিওতে দেখেছো, বললাম না Podcast কোন আর্যভট্ট বার করলো 1+1 11 খেয়েছে গা। আচ্ছা সুস্মিতা বলো, সুস্মিতা প্রেমটা কিভাবে ডিফাইন করে? ভুল ম্যাথমেটিক্স, ভুল ক্যালকুলেশন, কি করে প্রেম হয়, ভুল ক্যালকুলেশন, 1+1 11 পুরোটাই ভুল। এটাই ক্যালকুলেশন প্রেম। না ওদের কোনো স্পিরিচুয়াল টাম্বারের না এরকম একটা পডকাস্টে শুনেছিলাম আর কি। প্রেমটা আমার কাছে এটা ভরসা, দায়িত্ব, বন্ধুত্ব, এসবই। মানে খুব মানে আমি ভীষণ রাধাকৃষ্ণের ভক্ত, তো প্রেম বললেই আমার রাধাকৃষ্ণের ছবিটা চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু কৃষ্ণর মতো একটা বয়ফ্রেন্ড কি তোমার চাই? বলে ভালো হয়, যার প্রচুর গোপী থাকবে। সেটা তখন ছিল, এখন আর থাকবে না। ও এটা কি ধরনের রাধাকৃষ্ণ সময়ের ভক্ত রে সঙ্গে ভাই? সঙ্গে চেঞ্জ হয়েছে এ না। কি রকম রাধাকৃষ্ণের ভক্ত তাহলে? মডার্ন কৃষ্ণ চাইছে, মডার্ন কৃষ্ণ উইদাউট গোপী আবার। উইদাউট ঠিক। গোপী, কমিটমেন্ট এরকম চাই, তাই তো? খালি সুদামা থাকবে, আর কেউ থাকবে না। ঠিক। আচ্ছা উইয়ার্ড প্রপোজাল এরকম কিছু পেয়েছো, মানে যেটা খুব মানে অদ্ভুত ভাবে এমন কোনো প্রপোজাল এসেছিল জীবনে, মানে যেটা নিয়ে একটু মানে চাপেই পড়ে গেছিল? একবার অনেক আগে, বহু আগের ঘটনা, একজন মেয়ে, সে আমার কাজে অনুরাগী বলতে পারি আমি তাকে, হ্যাঁ আমার তার নাম মনে নেই, হ্যাঁ সে প্রচুর ফোন করতো তখন আর কি, মানে ওই বিভিন্ন ল্যান্ডলাইন থেকে, পিসিও বুথ ছিল, পিসিও বুথ ঘুরে ফোন করতো, হ্যাঁ, এবং খুব একটা সময় খুব ডিস্টার্ব করতো। তো আমি তখন বাধ্য হয়েছিলাম যে গিয়ে পুলিশে কমপ্লেন করেছিলাম। সে কি? হ্যাঁ, নিয়ে তো তারপর যেটা হলো যে পুলিশ থেকে ফোন করলো, তো তার বাবার সঙ্গে কথা বলা হলো। তো এবার বলছে তোমার অনুরাগী, তোমাকে প্রচন্ড ভালো লাগে, ওর প্রচন্ড পছন্দ, একবার তুমি দেখা করে নাও, তাহলে আর তোমায় ডিস্টার্ব হবে। একবার দেখা হলো, দেখা হয়ে কি হলো? দেখা হয়ে সে ভীষণ আপ্লুত হয়ে পড়লো, আমারও খারাপ লাগলো যে মানে দেখেও মানে ভীষণ ইমোশনাল হয়ে গেল। কিন্তু তারপরে যেটা করলো সেটা হচ্ছে যে এই দেখা করাটা এবার রেগুলার করতে চাইলো। তো তখন আর তো সম্ভব হলো না। এবার এমন একটা সময় এলো যখন সে দুম করে ঘুমের ওষুধ খেয়ে নিল। এই রে। হ্যাঁ, তো এইবার সেইগুলো তখন ওগুলো ভীষণ মানে খারাপও লাগে, আবার ভয়ও লাগে, আবার কি বলবো মানে রাগও হয় যে এরকম একটা হঠকারী ডিসিশন নেওয়ার কি মানে হয়। তো এবার এইটা তো ইটস আ ফর্ম অফ ভালোবাসা अगेन। সো আমি মানে ইউ কান্ট জাজ এনিবডি লাইক। সুস্মিতার প্রপোজাল প্রচুর চিঠি পেয়েছো নাকি? চিঠি, তারপরে হোয়াটসঅ্যাপে প্রেম এরকম হয়েছে প্রপোজাল? না এরকম অদ্ভুত ভাবে কখনো পাইনি। কারণ ও যে পিসিওটা বলছে, ওই পিসিও তো তুমি পাবে না, মানে তখন আর তুমি যখন ওয়ার্কিং। এইসব বলে তুমি আমায় প্রিহিস্টোরিক করে দাও, তো ডাইনোসরের আমল থেকে কেন আসছে? না কেন পাবো না? আমি ডাইনোসর দেখে এসেছি। আমি বুথ থেকে ফোনও করেছি। আচ্ছা তুমি কাকে? করেছো? ও ওই ফোনগুলো তুমি করতে ছোটবেলা থেকে আমায়? হাউ ডে ইউ! ফোন করে তুমি জানাতে আমাকে ছোটবেলায়? না অন্য অ্যাঙ্গেল, কপির অন্য অ্যাঙ্গেল এসছে। তুমি কাকে ফোন করেছো? আমি দিদার সাথে গেছিলাম, মামাকে ফোন করেছিলাম। এর থেকে বেশি সেফ আনসার আর হতে পারে না সত্যি। দিদার সাথে গেছিলাম, মামাকে ফোন করেছিলাম। মানে দিদা আর মামা তো একই দিকে হয়ে গেল। হ্যাঁ, মামা বাড়িতে মানে কাজের জন্য বাইরে থাকতো, আচ্ছা ফোন করতে গেছিলাম। আমি ছোটবেলা
আমি ছোটবেলায় বাড়ি থেকেই বেরোতাম না। আমার মামা বাড়ি পাশেই, সেখানেও যেতাম, বাপি আমাকে দিয়ে আসতো। যে এবার আমি মা বাড়িতে সারাদিন খেলছি, ঘুমাচ্ছি, খাচ্ছি, যে যা করছি করছি, আবার রাতের বেলা কেউ এসে, মামা বা মাসি কেউ এসে একজন আমার বাড়ি দিয়ে যেত। আমি কখনো আসলে ভীষণ প্যাম্পার্ড একটা বেবি, বাবা মা তুলে করে মানুষ করেছে ওকে, আর তারপর পড়েছে আমার সঙ্গে, একেবারে কাঠকোট্টা হার্ডকোর মাঠে ঘাটে ছেলে, তার সঙ্গে ছুটি হয়েছিল বকা খেত আমার কাছে। তাও তো এখন একটু মানে মানুষ করা গেছে ওকে, এখন বাবা মাকে এক একটু ছাড়তে সাহস পায়। সাহস পায়। হ্যাঁ। না, ও প্যাম্পার করে না? আমি না না আমি ভীষণ টাফ টাস্ক আরে মাস্টার। ওকে বলতে দাও, একটু এমন করো না। ও তো ভুল বলবে না। না না, ভুলভাল করলে বকে, আবার ভালো কাজ করলে ঠিক আছে এটা ভালো হয়েছে সেটাও শুধু বলে। ভালো হয়েছে মানে কিছু একটু ধরো চকলেট কিনে দিল, না, আমার chocolate কফি পছন্দ খাওয়াতে না। নিয়ে গেল। আবার মিথ্যা কথা বলছি, আবার মিথ্যা কথা বলছি। সেদিনকেই কিন্তু একটা ভিডিও বেরিয়ে গেছে। আর সেটা টেনশনে খাচ্ছিলাম না কি যেন করলে তুমি, ও কি করলাম? নাইট রিহার্সাল ছিল, নাইট রিহার্সালে তার সারাদিন শুটিং করেছি, তার আগে আমরা সারাদিন শুটিং করেছি। হ্যাঁ, সেদিন সেদিন আমরা আমরা 24 ঘন্টা শুট করেছি, প্রায় 24 shoot hours করেছি টানা মানে কাজ কাজ করেছি। করছিলাম আমরা। হ্যাঁ, সারাদিন শুটিং করেছি আমরা এই চ্যানেলের জন্য। হ্যাঁ। করে সেখান থেকে আমরা নাইট রিহার্সালে যাচ্ছি, তো ভীষণ এনার্জি ডাউন, আর আমার মুড হঠাৎ অফ। হঠাৎ খিদে পেয়ে তো যায়, এটা তাকে আমার আবার খুব একটু একটা প্যাম্পার তখন করতেই হলো, আমার অ্যাক্ট্রেস কিছু করার নেই, অ্যাক্ট্রেসকে তো কো-অ্যাক্টরকে তো প্যাম্পার করতেই হবে, মুড খারাপ থাকলে আমার কাজটা খারাপ হয়ে যায়। তাকে আবার আইসক্রিম কিনে দিতে হলো, 12টার সময় শীতকালে আইসক্রিম খাচ্ছেন ম্যাডাম, তারপর থিয়েটার করতে যাচ্ছেন, তারপর যদি গলা না ওঠে তারপর তাহলেও কেসটা আমি খাবো। বুঝো? মানে দুদিকেই সমস্যা, হ্যাঁ। কোন দিকে এভাবে কোনো হ্যাঁ, মুশকিল। ইধার কুয়া উধার খাই। সাহেব, বলিউডের কোনো অফার, বলিউড নিয়ে কি ভাবছো? এই মুহূর্তে তো কিছু ভাবছি না। আর যেটা তোমার সঙ্গে আলোচনাও হচ্ছিল, যে দেখো ওখানে কাজ করতে গেলে ওখানে থাকতে হবে, জানো তো, মানে এক গায়ে চাষ এক গায়ে বাস হয় না, তো ওটা ওখানে থাকতে হবে। যেহেতু এই মুহূর্তে তো টেলিভিশনের বেশ কয়েকটা ভালো অফারও রয়েছে, প্লাস আমার পক্ষে এই মুহূর্তে না বাড়ি ছেড়ে বম্বে চলে যাওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ বাবা মারও বয়স হচ্ছে। তো আই হ্যাভ টু টেক, আই এম দ্য অনলি, বোন অলরেডি বাইরে থাকে। তো বাবা মার বয়স হলে এবারে বাবা মা তো একদম মানে শিশু সুলভ হয়ে যায়, তাদের এজ রিভার্স না। ঠিক। হ্যাঁ, একদম শিশু সুলভ হয়ে যায়। তো বাবারও শরীরটা একটু খারাপ থাকছে, বাবার ডিমেনশিয়া ধরা পড়েছে, অ্যাডভান্স স্টেজ ডিমেনশিয়া, মায়েরও প্রেশার হাই, তো আমাকে বাড়িতেই থাকতে হয়, আই হ্যাভ টু টেক কেয়ার অফ দেম একটু, কারণ বাড়িতে আমার বাড়িটা সত্যি মা বাবা পিসি তিনজনেরই বয়স হয়ে গেছে, মানে পিসি হচ্ছে আমাদের যিনি পরিচারিকা, তিনি আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই রয়েছেন। হ্যাঁ, মানে আমার জন্মের আগে থেকে রয়েছেন, তো প্রায় 40 বছরের কাছাকাছি আমার বয়সটা বলে ফেললাম ভুল করে, সেটা কথা না। হ্যাঁ, তো তাহলে সবাইকে আমাকে টেক কেয়ার করতে হয় আর কি। তো আমার পক্ষে বম্বে যাওয়া যাচ্ছিল পুরো ভুল কথা বলে ফেললাম। এনিওয়েজ, এটাকে আমরা ডাইনোসরে নেই আর কি। থ্যাংক ইউ। আমরা ওটা বলার পর তো লোকে ভাবছে 65 হবে, বোটক্স ফোটক্স করে বোধহয় এরকম রয়েছে। ফলো করুন বর্তমান।